ফেয়ার প্রাইস শপ হিসাবে বিক্রি হচ্ছে, সাধারণ মানুষের জন্য 50, 60, 70, 90% ডিসকাউন্টে, এবং সরকারি হসপিটালে যে ওষুধগুলো দেওয়া হচ্ছে এইটা নিয়ে একটা সিবিআই তদন্ত হওয়া উচিত। শুধু স্যালাইন ভেজাল নয়, এরকম অনেক কিছু ভেজাল পাওয়া যাবে যেগুলো ওষুধ মানুষের মধ্যে যাচ্ছে সরকারি দপ্তর থেকে। দেখুন, তৃণমূল দলটার তো কোনো লাজ লজ্জা বলে কিছু নেই, নির্লজ্জ বেহায়া একটা যারা তৃণমূল। ওষুধে দেখুন, যে যে কোম্পানিগুলো টেন্ডার পায় পশ্চিমবাংলায়, কোনো সৎ কোম্পানি বা কোনো ভালো কোম্পানি পশ্চিমবাংলায় টেন্ডার পাবে না। এখানে কমিশন, কাটমানি এগুলো ঢুকবে হলো তৃণমূল নেতা নেত্রীদের পকেটে, আর তার একটা পার্সেন্টেজ চলে যাবে হলো কালীঘাটে। সবার আগে সিবিআই তদন্ত করে পুরমন্ত্রীকে জেলে ঢোকানো উচিত। শুধু 26,000 ক্যান্ডিডেট চাকরি চলে গেছে তো দেখলে হবে না, এখানে প্রায় 25 লক্ষ ছাত্রছাত্রী রয়েছে। দুঃখের বিষয় একটাই, ইডি বা সিবিআই পশ্চিমবাংলার অনেক মন্ত্রীকে তারা গ্রেপ্তার করেছেন, কিন্তু তাদের তরফ থেকে বাংলার সব থেকে ইনফ্লুয়েন্সিয়াল পরিবার এবং ব্যক্তি, তাদের দিকে কোনো তদন্তর গতি এগিয়েছে বলে, উল্লেখযোগ্যভাবে এগিয়েছে বলে এখনো অবধি আমরা দেখতে পাচ্ছি। দেখুন, পশ্চিমবাংলাতে সরকারি হসপিটাল বলে কিছু আছে। এসএসকেএম এর চিকিৎসা হয় কাদের? যারা ওই কোনো কেস খেয়ে ঢোকে প্রেসিডেন্সি জেল বা অন্য কোনো জেলে, তারা এসএসকেএম এর জন্য অ্যাপ্লাই করে। সাধারণ মানুষের পশ্চিমবাংলায় কি কোনো চিকিৎসা ব্যবস্থা আছে? এখন যেসব ডাক্তারদের সাসপেন্ড করতে বলা হচ্ছে তাদের বেসিক্যালি স্কেপগোট করা হচ্ছে। কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, কোনো সিস্টেম নেই, ওষুধে হাজার গন্ডগোল। হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার বলুন, হসপিটালের যেগুলো টেকনোলজি বলুন, পশ্চিমবাংলার সরকারি হসপিটালে নেই। যারা যারা এসএসকেএম বা সরকারি হাসপাতালে আমি দেখেছি, মুখ্যমন্ত্রীর যখন পা ভেঙে যায় ভোটের আগে, তখন তিনি চিকিৎসা করাতে যান। ওনার পরিবারের বেশ কিছু লোক বিদেশে যান ট্রিটমেন্ট করা। পশ্চিমবাংলায় সরকারি হসপিটাল আছে? এই যারা যারা এখন এই যারা ডাক্তার বা যাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে বলছে, এদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে মানে এদেরকে স্কেপগোট করা হচ্ছে। রাজ্যে মেডিকেলে দুর্নীতি হয়েছে, যার জন্য সরকারি হসপিটালগুলো ধ্বংস হয়ে গেছে। আপনি আরজি করের কথাই বলুন না, আরজি করের যিনি প্রিন্সিপাল ছিলেন, তিনি কি কারণে অ্যারেস্ট হয়েছেন? দুর্নীতির কারণে। প্রত্যেকটা হসপিটালে এই জিনিস চলছে। শুধু আজকে প্রসূতির মৃত্যু হয়েছে সেই জন্য মিডিয়া নেমে পড়েছে, বিভিন্ন জায়গায় লোকে দেখাচ্ছে জিনিসটা একটা সেন্টিমেন্টাল ইস্যু হয়েছে, কিন্তু এরকম কত রোগী বিনা চিকিৎসায় সরকারি হাসপাতালে মারা যাচ্ছে, তার তথ্যটা নিলে তথ্য গুণে শেষ করা যাবে না। একদিন এই এসএসকেএম বা এনআরএস বা আরজি কর, এই যে সরকারি হসপিটালগুলো আছে, দেখবেন পেশেন্ট মাটিতে গড়াগড়ি খাচ্ছে, মুমূর্ষু পেশেন্ট, দেখলে কষ্ট লাগে। এটা তো পশ্চিমবাংলার একটা বাস্তব চরিত্রে পরিণত হয়েছে। এই রাজ্য সরকার যতদিন থাকবে ততদিন হসপিটাল পরিষেবা বলুন, শিক্ষা ব্যবস্থা বলুন, পশ্চিমবাংলায় অধঃপতন থেকে অধঃপতনে চলে যাবে। এইটা সিবিআই তদন্ত হওয়া উচিত আমি মনে করি। নিজের পিঠ বাঁচাতে এখন ডাক্তারদের ভিক্টিমাইজেশন করা হচ্ছে। এই যে স্যালাইনের গল্পটা বলছেন, এরা জানানো হয়েছে এটা ব্ল্যাকলিস্টেড কোম্পানি, দেখবেন এখানেও তৃণমূলের দুর্নীতি বেরোবে, এবং তৃণমূলের যারা প্রধান তাদের দুর্নীতি বেরোবে। এটা সিবিআই তদন্ত হওয়া দরকার, কারণ এ রাজ্যের পুলিশ বা এ রাজ্যের প্রশাসন তদন্ত করতে পারবে না। ইনফ্রাস্ট্রাকচার না থাকলে একটা হসপিটাল চালানো যায় নাকি? আর উনি এখন, আমার এই মুখ্যমন্ত্রীর কথা শুনে মনে হচ্ছে উনি ওনার নিজের পিঠ বাঁচাতে, ওনার দলের লোকের পিঠ বাঁচাতে কিছু সরকারি হসপিটালের ডাক্তারদের তিনি ডাক্তারদের কি দোষ বলুন তো? তার কাছে আজকে আপনি যদি বিভিন্ন সরকারি হসপিটালে যান, একটা ইনফ্রাস্ট্রাকচার ঠিক মতো নেই। একটা ডিপার্টমেন্টের থেকে আরেকটা ডিপার্টমেন্ট যেতে গেলে একটা ডাক্তারকে প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হাঁটতে হবে। সেখান থেকে যেসব মেটেরিয়ালস বা যেসব রিপোর্টস বা যেগুলো আনতে গেলে 2 দিন 3 দিন 4 দিন তার কভার আপ হয়ে যাবে। পেশেন্ট থাকবে কি করে? এবং সারা রাজ্য জুড়ে এটা হচ্ছে। আপনি দার্জিলিং থেকে সুন্দরবন পর্যন্ত যতগুলো সরকারি হসপিটাল আছে, এটা তো মিডিয়ায় এসেছে, তাই জন্য হইচই হয়েছে, সেই জন্য মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিচ্ছেন। বেসিক্যালি তো পুরো ইনফ্রাস্ট্রাকচার এবং দুর্নীতি, এই দুটো জিনিসের জন্য সরকারি হসপিটালগুলো এই অবস্থা। ডাক্তারদের তো কোনো দোষ নেই, তারা তো আর কোনো ডাক্তার তো চান না যে তার পেশেন্ট মারা যায়। তার কাছে যদি ইনফ্রাস্ট্রাকচার সঠিক হয়, কোনো ডাক্তার চেষ্টাই করবে যে ভালোভাবে যাতে ট্রিটমেন্ট হয়। এখন নিজের পিঠ বাঁচাতে
দলের নেতাদের পিঠ বাঁচাতে এখন ডাক্তারগুলোকে ভিক্টিমাইজেশন করা হচ্ছে। দেখুন, আমি তো বলছি যে নিজের পিঠ বাঁচাতে, নিজের দলের লোককে বাঁচাতে এখন তিনি ভুলভাল কথা বলা শুরু করেছেন। এবং আমি মনে করি পশ্চিমবাংলার যে সরকারি দপ্তরে যে ওষুধগুলো ফেয়ার প্রাইস শপ হিসাবে বিক্রি হচ্ছে সাধারণ মানুষের জন্য 50, 60, 70, 90% ডিসকাউন্টে, এবং সরকারি হসপিটালে যে ওষুধগুলো দেওয়া হচ্ছে, এইটা নিয়ে একটা সিবিআই তদন্ত হওয়া উচিত। শুধু স্যালাইন ভেজাল নয়, এরকম অনেক কিছু ভেজাল পাওয়া যাবে যেগুলো ওষুধ মানুষের মধ্যে যাচ্ছে সরকারি দপ্তর থেকে। দেখুন, তৃণমূল দলটার তো কোনো লাজ লজ্জা বলে কিছু নেই, নির্লজ্জ বেহায়া একটা যারা তৃণমূল করে। এবং সেই দলের অনুপ্রেরণার কথায় অনুপ্রেরণা পেয়ে এই ভেজালগুলো বাজারে চলছে, সারা রাজ্য জুড়ে ভেজাল। এবং এই ওষুধ খেয়ে যারা সাধারণ মানুষ, যাদের ধরুন অর্থ উপার্জন কম, তারা কম পয়সার ওষুধের ক্ষেত্রে দৌড়বেন, সরকারি অনুদানে যেসব ওষুধ সেগুলোর পেছনে দৌড়বেন, সেই ওষুধগুলো খেয়ে কোনো কাজ হয় না। এটা বাস্তব ঘটনা, এটা অবাস্তব ঘটনা নয় পশ্চিমবাংলায়। এবং মুমূর্ষু পেশেন্ট, তারা ওষুধ, ডাক্তার এবং হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার নেই, এই জন্য মারা যায়। এবং সেই সংখ্যাটা একটা বড় সংখ্যা। শুধু প্রসূতি মৃত্যু হয়েছে সেটা তো ঘটনা নয়। পশ্চিমবাংলায় আপনি যদি হসপিটাল পিছু খোঁজ নেওয়া হয়, কতজন মেডিকেল নেগলিজেন্স বা ইনফ্রাস্ট্রাকচারাল নেগলিজেন্স, আমি ডাক্তারদের এখানে দোষ দেখি না। কারণ ডাক্তাররা কি করবে বলুন তো? একটা ডাক্তারের ট্রিটমেন্ট করার ক্ষমতা হয়তো দিনে 50টা পেশেন্টের, তার কাছে পেশেন্টের সংখ্যাই হয়ে আছে 2000। কি করে, কাকে ছেড়ে কাকে ট্রিটমেন্ট দেবে? এটা কোনো ইনফ্রাস্ট্রাকচার চলছে সরকারি হসপিটালগুলো? দেখুন, এ রাজ্যে যত সংস্থাকে রাজ্য সরকার দেয় সেগুলো জালিয়াতি সংস্থাই তাদেরকে দেওয়া হয়। আপনি স্কুল সার্ভিস কমিশনের যদি ওএমআর ইভ্যালুয়েশনের জন্য যে কোম্পানিটাকে দিয়েছে, ওই নাইসা, ওটা একটা জালিয়াতি কোম্পানি। ওই কোম্পানিটার এখন আর এক্সিস্টেন্স নেই, কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। আপনি ওষুধে দেখুন, যে যে কোম্পানিগুলো টেন্ডার পায় পশ্চিমবাংলায়, কোনো সৎ কোম্পানি বা কোনো ভালো কোম্পানি পশ্চিমবাংলায় টেন্ডার পাবে না। এটা নিয়ম হয়ে গেছে। যত জালিয়াতগুলো আছে তারাই এখানে টেন্ডার পাবে, কারণ এখানে পার্সেন্টেজ, এখানে কমিশন, কাটমানি, এগুলো ঢুকবে হলো তৃণমূল নেতা নেত্রীদের পকেটে, আর তার একটা পার্সেন্টেজ চলে যাবে হলো কালীঘাটে। এবং এটা ওষুধ নিয়েও দীর্ঘ 7-8 বছর, 10 বছর ধরে এই জিনিস সারা পশ্চিম বাংলাতে চলছে। এবং প্রচুর মানুষ মারা গেছেন, প্রচুর মানুষ বিকলাঙ্গ হয়ে গেছেন, প্রচুর মানুষ অসুস্থ হয়ে গেছেন, তারা কিছু করতে পারেনি। এ রাজ্যে সরকারের পরিবর্তনের প্রয়োজন আছে। সবার আগে সিবিআই তদন্ত করে পুরমন্ত্রীকে জেলে ঢোকানো উচিত। আমরা রাস্তা দিয়ে হেঁটে গেলে বুঝতে পেরে যে কটা বেআইনি বাড়ি আছে, পুরমন্ত্রী বুঝতে পারেননি, মেয়র বুঝতে পারেননি। এটা কি করে সম্ভব? পুরমন্ত্রী তিনি বুঝতে পারেননি। আমরা রাস্তা দিয়ে যদি হেঁটে যাই, কটা বালি বেআইনি নির্মাণ দেখে বলে দেবো। আমরা এক্সপার্ট নই, আমরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নই। কোন বাড়িটা বেআইনি ভাবে হয়েছে এটা দেখলে বোঝা যায়, এটার জন্য এক্সপার্ট লাগে না। পুরমন্ত্রী জানেন না? পশ্চিমবাংলায় যত ঘটনা ঘটবে, মানুষ মারা যাবে, বাড়ি ভেঙে পড়বে, ব্রিজ ভেঙে পড়বে, মন্ত্রীরা কিছু জানবেন না। ওনারা শুধু ভোট জানবেন আর নিজেদের কতটা মুনাফা হলো সেটা জানবেন। এটা পশ্চিমবাংলার কালচার হয়ে গেছে। আপনি দেখুন, তৃণমূল দলটা, রাজনৈতিক দলের নেতারা যে লাইফস্টাইল লিড করে, সেই লাইফস্টাইল আর একটা রাজনৈতিক নেতাকে দেখান তো, অন্যান্য রাজনৈতিক দলগুলো। যে লোকটার জীবনে কোনো যোগ্যতা নেই, না ডাক্তার, না ইঞ্জিনিয়ার, না ব্যারিস্টার, না কিছু, সেই লোকটা কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। এবং সরকারের মদতে, এই নয় যে নিজে ব্যবসা করে মালিক হচ্ছে। এটা তৃণমূলের কালচার হয়ে গেছে। এই যে বিল্ডিং গুলো, এগুলো সবার আগে ডেমোলিশ করে দেওয়া উচিত। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি সিবিআই তদন্ত করে এই পুরমন্ত্রী জেল হওয়া উচিত। উনি রেসপন্সিবল। এই গার্ডেন রিজে কিছুদিন আগে বাড়ি ভেঙে পড়লো, কে রেসপন্সিবিলিটি? আপনি এত বছর ধরে পুরমন্ত্রী হয়ে আছেন কেন? আপনি কিছুই জানবেন না, তাহলে মন্ত্রিত্বটা নিয়েছেন কি কারণে? তারও কেউ কিছু করার নেই, সেও তো ল্যাম্প পোস্ট। কমিশন তো যাচ্ছে হলো, কমিশনের সিংহভাগ যাচ্ছে হলো তো আপনার ওই কালীঘাটে। না না, এবারে আমি এটা একদমই দ্বিমত, যেটা পিছিয়ে যায়নি। অনলাইন হিয়ারিং সবাই দেখেছে, যারা মামলা করেছিলেন রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এবং যারা টার্মিনেটেড ক্যান্ডিডেট,
তাদের সবার শুনানি শেষ হয়ে গেছে, এটা আদালতের নিয়ম। এবার ওনাদের শুনানি শেষ হয়েছে, এবার আমাদের তরফ থেকে শুনানি আগামী 27 তারিখে হবে 2টো থেকে। আমরা আমাদের শুনানিতে যতক্ষণ সময় লাগবে, তারপরে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আছে, তারা তাদের আইনজীবীরা কোর্টে সওয়াল করবেন। এটা একটা প্রক্রিয়া। ওনাদের সওয়াল শেষ হওয়ার পরে তারপরে যদি আবার যারা যারা মামলাকারী তারা যদি কিছু রিপ্লাই দেবেন মনে করেন, সেটারও তারা সময় পেতে বাধ্য। এবং এই কোর্টে আপনারা দেখে থাকবেন যে আমাদের বিপক্ষে যারা আছে প্রচুর আইনজীবী এই মামলাটা করেছেন, এবং সুপ্রিম কোর্টের বলুন, হাইকোর্টের বলুন, প্রচুর আইনজীবী এখানে ইনভলভ হয়ে আছেন যারা এসএলপি ফাইল করেছেন। তাই জন্য যারা যারা মামলা করেছেন তাদের প্রত্যেককেই তো কিছু সময় কোর্টকে দিতে হবে, এবং কোর্ট প্রত্যেককেই সময় দিয়েছে, যে যেরকম সময় চেয়েছে। রিপিটেশন করতে দেননি জজ সাহেবরা, কিন্তু প্রত্যেকেই, এখানে কেউ বলতে পারবে না যে তার বক্তব্য বা তার সাবমিশন সে কোর্টের কাছে বলতে পারে, প্রত্যেকেই বলতে পেরেছে। এটা সবাই যারা ভিডিও রেকর্ডিং এ বা অনলাইনে দেখেছেন মামলা, তারা প্রত্যেকেই দেখেছেন। এটা পিছিয়ে যাওয়া নয়, ওনাদের সাবমিশন শেষ হয়ে গেছে। এবার যারা অপর পক্ষ মানে আমরা, আমাদের সাবমিশন শুরু হবে, তারপরে তারা যদি কোনো রিপ্লাই দেবেন, তারপরে মামলাটা আস্তে আস্তে জাজমেন্টের দিকে যাবে। এত বড় মামলা তো আর একদিনে শেষ হয় না। 26,000 প্রায় ক্যান্ডিডেটের চাকরি চলে গেছে। শুধু 26,000 ক্যান্ডিডেটের চাকরি চলে গেছে তো দেখলে হবে না। এখানে প্রায় 25 লক্ষ ছাত্রছাত্রী রয়েছে যারা এই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করেছে। তাই মামলায় বলার সংখ্যা বা পার্টি প্রচুর প্রচুর পার্টি, তাদের জন্য তাদের তো সময় লাগবেই। কারণ অনেক আইনজীবী আপনারা দেখবেন, অনেকেই বলেছেন, প্রভাবপ্রতি বড় বড় আইন ভালোই বলেছেন, তারা তাদের সাইড থেকে যতটা পরিমাণ চেষ্টা করার তারা করেছেন, আদালতকে তারা জানিয়েছেন। আমাদের 27 তারিখে শুনানি আছে, আমাদের সিনিয়র রয়েছেন, তিনি বলবেন, আমাদের 1-2 জন সিনিয়র যারা আছেন তারা বলবেন। দেখুন, চুরি কেসে তো একটা না একটা দিন জামিন পাবে, আর জামিন পেয়ে যাওয়ার পর কেসটা যে শেষ হয়ে যাবে সেটা বিষয় না। সে তো অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী কনভিকশন হয়েছে, 10 বছর জেল কেটে বাইরে বেরিয়ে গেছে। চুরি হলে জামিন হবে। ইডি খারাপ কাজ করেনি, ইডির যারা অফিসার রয়েছেন তারা খুব ভালোই কাজ করেছেন, যেটা আমরা দেখেছি। দুঃখের বিষয় একটাই, ইডি বা সিবিআই পশ্চিমবাংলার অনেক মন্ত্রীকে তারা গ্রেপ্তার করেছেন, কিন্তু তাদের তরফ থেকে বাংলার সব থেকে ইনফ্লুয়েন্সিয়াল পরিবার এবং ব্যক্তি, তাদের দিকে কোনো তদন্তর গতি এগিয়েছে বলে, উল্লেখযোগ্যভাবে এগিয়েছে বলে এখনো অবধি আমরা দেখতে পাচ্ছি না। এটা। আর দ্বিতীয় কথা হলো যে ইডি বা সিবিআই যদি বড় মাথাকে ধরতে না পারে, এই ল্যাজগুলোকে ধরছে বা বেড়ালগুলোকে ধরছে, তাহলে খুব দুঃখের। তাহলে তাদেরকে আমি অন্য রাজ্যের যেরকম সফলতার সাথে ইডি বা সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সিগুলো কাজ করেছে, আমি মনে করবো পশ্চিমবাংলার ক্ষেত্রে তার কিছু হয়তো কমতি রয়ে গেল বলেই এটা আমি মনে করি।